আমন্ত্রণ দেশ জনপথ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি চলছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবার চেষ্টা করব। আলাউদ্দিন, শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং মামলার বিস্তারিত আপনি কি কি জানেন আমাদের জানাবেন। সেই মুহূর্তে আমি আছি হাইকোর্ট প্রাঙ্গণে এবং এখানে এসে আমি যেমনটি জানতে পারি যে সকাল থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করছি এবং অবস্থান করার ফলে আমরা কিন্তু এখানে জানতে পারি যে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার যে মামলা হয়েছিল সেই মামলারই কিন্তু আজকে চূড়ান্ত শুনানি হচ্ছে। সেই শুনানি কিন্তু চলছে ইতিমধ্যে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে কিন্তু আজকের এই শুনানি কার্যক্রম চলছে। এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মামলায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এবং লুৎফুজ্জামান বাবর সহ সকল আসামিদের কিন্তু কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপক্ষের হাইকোর্ট বেঞ্চ কিন্তু বলেন যে তখন বিচারিক আদালতে যে মামলার রায় দেওয়া হয়েছিল সেটি অবৈধ ঘোষণা করে এবং পরবর্তীতে কিন্তু গেল 17 জুলাইও কিন্তু এর শুনানি হয়। কারণ এর আগে 15 জুলাই কিন্তু একটি আবেদন করা হয়, সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু 17 জুলাই এর একটি শুনানি হয় এবং পরবর্তীতে চূড়ান্ত শুনানির জন্য কিন্তু আজকের এই দিনটি ধার্য করা হয় এবং পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে চূড়ান্ত শুনানি হচ্ছে। এবং সেই সঙ্গে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 2004 সালের 21 আগস্ট কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সমাবেশে কিন্তু গ্রেনেড হামলা করা হয়ে থাকে এবং সেই সময় গ্রেনেড হামলার ফলে 24 জন কিন্তু নিহত হয়ে থাকে আওয়ামী লীগের নেতাকর্মী এবং তারই ধারাবাহিকতায় কিন্তু 21 আগস্টের দুইটি মামলা করা হয়, বিস্ফোরক আইনে 2টি মামলা করা হয় এবং সেই মামলারই কিন্তু পরবর্তীতে 2018 সালের 10 অক্টোবর কিন্তু মামলা রায় দেয় এবং সেই বিচারক আদালত কিন্তু লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি 11 জনকে কিন্তু তখন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। তো সেই হাইকোর্ট বেঞ্চ কিন্তু সেটিকে সেই বিচারিক আদালতের যে রায় রয়েছে সেটিকে অবৈধ ঘোষণা করেন এবং আজকে চূড়ান্ত শুনানির মাধ্যমে কিন্তু আমরা প্রত্যাশা করছি যে এর একটি সুরাহা হবে এবং এর আলটিমেট যে রেজাল্ট সেটা আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে 21 আগস্ট গ্রেনেড হামলার সর্বশেষ। আলাউদ্দিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি চলছে এবং সে বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলাউদ্দিন। লালমনিরহাটে তিস্তায় হঠাৎ উজানের পানির চাপ বেড়ে ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে নদী পাড়ে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, পরিস্থিতি এখন কেমন দেখছেন? স্থানীয়রা কি ধরনের ভোগান্তি পোহাচ্ছেন এবং আসলে প্রশাসন এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। গত পরশুদিন তিস্তার পানি কিন্তু উজান থেকে খুব বেগে আসে এবং তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমা 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত এবং সেই পানি কিন্তু গতকাল সকাল থেকে কমতে থাকে এবং আজকে কিন্তু একেবারে পানি কমে নদীর বিপদসীমার ব্যারাজ পয়েন্টের বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি কমে যাওয়ার কারণে কিন্তু যে বাড়িঘরে পানি উঠেছিল সেগুলো নেমে গিয়েছে এবং যে পানিগুলো ফসল ডুবিয়েছিল সেই পানিও কিন্তু নেমে গিয়েছে এবং চোখে দেখতে পাচ্ছেন যে ডুবন্ত ফসলগুলো ভেসে উঠতে শুরু করেছে, তবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণ ফসলের ক্ষতিগ্রস্ত আসলে হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখনো নির্ধারণ করে বলতে পারেনি। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে রয়েছে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী এলাকা কালমাটিতে। পানি কিন্তু একেবারে নদীর পেটে গিয়ে ঠেকেছে, অর্থাৎ 15 সেন্টিমিটার যে পানি কমেছে এবং এতেই কিন্তু তিস্তা আবার
প্রায় পানি শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে এই কমা যদি আবার অব্যাহত থাকে। পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে পানি দ্রুত কমলে নদী ভাঙন দেখা দিবে, সেক্ষেত্রে তারা ভাঙন রোধে কাজ করবে। আর জেলা প্রশাসন কিন্তু গত পরশুদিন বিকেলেই লালমনিরহাটের 5 উপজেলায় 40 মেট্রিক টন করে চাল বরাদ্দ দিয়েছে এবং সেই চালগুলো কিন্তু আজকে অনেক স্থানে বিতরণ করা হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, যে বাড়িগুলোতে পানি উঠেছিল সেই বাড়িগুলো থেকে পানি নেমে গিয়েছে এবং সেই বাড়িগুলো থেকে কিন্তু এখন লোকজন ফিরতে শুরু করেছে, যারা উঁচু স্থানে বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে অবস্থান নিয়েছিল। সব মিলিয়ে তিস্তার পানি বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পানি একেবারে নদীতে গিয়ে ঠেকেছে, অর্থাৎ নদী উপচে যে পানিগুলো লোকালয়ে প্রবেশ করেছিল সেই পানিগুলো কিন্তু নেমে গিয়েছে এবং বাড়িঘর ছেড়ে যারা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন এবং পানির স্থায়িত্ব খুব কম হওয়ার কারণে কিন্তু দুর্ভোগ কিছুটা আসলে কম। সব মিলিয়ে এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতির সর্বশেষ খবর। অতসী। জামাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিপদসীমার উপরে তিস্তার পানি এবং এতে করে বাড়ছে আতঙ্ক, স্থানীয়দের মধ্যে বন্যার আতঙ্ক রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভারী বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। আমরা তার কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। পায়েল, জলাবদ্ধতার চিত্র কেমন দেখছেন, কোন কোন স্থান তলিয়েছে এবং এতে করে স্থানীয়রা কেমন ভোগান্তিতে পড়ছে এবং প্রশাসন আসলে কোনো উদ্যোগ নিয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। জলমগ্ন হয়ে পড়েছে। আমি আছি এই মুহূর্তে পাহাড়তলি দেখতে পাচ্ছেন। আমার পিছনে গাড়ি এমন ভাবে চলাচল করছে, মাঝে মধ্যে মনে হয় নদীতে গাড়ি চলাচল করছে। চট্টগ্রামের বিভিন্ন শহর পানিতে এমন অবস্থায় আছে, আপনার দেখলে মনে হবে এগুলো রাস্তাঘাট নয়, এগুলো এক একটি নদীতে সৃষ্টি হয়েছে। আমি আজকে চট্টগ্রামে সকাল থেকে ভারী বর্ষণে চট্টগ্রামের চকবাজার, পাতালগঞ্জ, ডিসি মোড় এই ধরনের এলাকাগুলো একেবারে জলমগ্ন হয়ে পড়েছে এবং বিভিন্ন ঘরের মধ্যেও নিচু এলাকা প্লাবিত হয়। বিভিন্ন নিচের যে ঘরগুলো সেগুলোতে পানি ঢুকে পড়েছে, এমনটাই আমরা দেখতে পেয়েছি। এই চট্টগ্রামের সিটি কর্পোরেশন নানা রকম উদ্যোগ নিয়েছে, তবে কি যখন ভারী বর্ষণ হয় এই সময় জলবদ্ধতা সৃষ্টি হয়, তবে যে সময়টা একটু বৃষ্টি কম থাকে সেই সময়টাতে পানি নেমে যাচ্ছে। সিটি কর্পোরেশনের সব সময় কিন্তু তদারকি করে যাচ্ছেন, যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে সবসময় চেষ্টা করছেন যে পানি যেন সাথে সাথে নেমে যায়। তবে নালা বড় বড় নালাগুলো এখনো বর্জ্য নিষ্কাশন না হয় বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের নিজেই কিন্তু এইসব তদারকি করছেন এবং বিভিন্ন বাসা বাড়িতে ফোন করে পরিষ্কারের জন্য নির্দেশনা দিচ্ছেন। তবে সিটি কর্পোরেশনের সবসময় কিন্তু তদারকি করে যাচ্ছেন। চট্টগ্রামে কিন্তু সবসময় প্রতি বছরে বর্ষাকালে এই ধরনের বৃষ্টি হলে এই ধরনের চিত্র আমরা দেখতে পাই। তবে এবছর কিন্তু ভিন্ন কথা বলছেন, পানি উঠলেও কিন্তু কিছুক্ষণের মধ্যে নেমে যাচ্ছে। তবে এই কয়েকদিন একটু ভারী বৃষ্টি হওয়াতে চট্টগ্রামের আসলে চিত্র একেবারেই পরিবর্তন হচ্ছে না। সবসময় কিন্তু এমন সমস্যা দেখা দিচ্ছে, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এখনো পানি রয়েছে এবং বিভিন্ন এলাকায় এখনো রাস্তাঘাট এখনো নদীতে পরিণত হয়ে আছে। চট্টগ্রামের নানা রকম চট্টগ্রামের বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত এই অবস্থায় এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা, নদীতে পরিণত হয়ে আছে রাস্তাঘাটগুলো। এই ছিল সর্বশেষ আপডেট। আতিশী। পায়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগ এলাকাবাসী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। আমরা যুক্ত হচ্ছি। তারেক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক, ডেঙ্গুর পরিস্থিতি কেমন দেখছেন, হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন, জানাবেন।
অপসী বর্ষা মরশুমের আগে থেকেই চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকাতে প্রথমে ডেঙ্গু ছড়িয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে কিন্তু রোগী ভর্তি হতে থাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। এখন কিন্তু ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিষয়টি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একেবারে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে, ড্রেনেজগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকে না। তারপরে যে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু বর্ষার পানিতে একেবারে তলিয়ে থাকছে। এ কারণে কিন্তু এডিস মশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনাকে যদি আমি একটু পরিসংখ্যান দিতে চাই, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে আজকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট 67 জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ রোগী রয়েছে 25 জন, নারী রয়েছে 38 জন এবং শিশু রয়েছেন 4 জন। এ মিলে সর্বমোট এখানে চিকিৎসা নিয়েছেন মোট 1414 জন। এছাড়া কিন্তু আউটডোরে চিকিৎসা নিয়েছে 963 জন। আপনাকে যদি একটু আমি তথ্য দিতে চাই, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অনেক রোগী আছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার অনেকে কিন্তু জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে, অনেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে এবং আমরা বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পেয়েছি। গতকালকে কিন্তু 10 বছর বয়সী এক শিশু মারা গেছে। সম্প্রতি সময়ে মিস্ত্রি পাড়াতে এক বৃদ্ধ মারা গেছে। এছাড়া কল্যাণপুর এলাকাতে কিন্তু একজন মারা যাওয়ার খবর পেয়েছি আমরা। এছাড়া গ্রামগঞ্জে কিন্তু ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়েছে বলে আমাদেরকে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বাররা জানিয়েছেন। তারা বলছে গোমস্তাপুরে কিন্তু সম্প্রতি সময়তে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী মারা গেছে। কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মাসুদ পারভেজের সঙ্গে। তিনি বলছেন যে রোগীগুলোর সংকটাপন্ন অবস্থায় থাকে তাদেরকে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে থাকেন। তবে আমার প্রশ্ন ছিল, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল যেহেতু একটি আধুনিক হাসপাতাল, এই হাসপাতালে আইসিইউ সিস্টেম নাই কেন? তারা বলছে নানান জটিলতার কারণে কিন্তু আইসিইউ সিস্টেম তারা এখন পর্যন্ত চালু রাখতে পারছে না। তবে জনবল সংকট এবং সরকারের সদিচ্ছা থাকলে কিন্তু তারা আইসিইউ চালু করতে পারবে। এর আগে কিন্তু 2021-22 সালে যখন করোনার হটস্পট হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিচিত লাভ করেছিল, সে সময়তে কিন্তু আইসিইউর প্রয়োজন পড়েছিল। তখন কিন্তু সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল আইসিইউ স্থাপনে। তখন থেকে এখন পর্যন্ত সে ফাইলটি বন্দী রয়েছে এবং আইসিইউ বসানোর জন্য এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যতদিন যাচ্ছে ততদিন কিন্তু চাঁপাইনবাবগঞ্জে করোনার ভয়াবহতা আরো বৃদ্ধি পাচ্ছে। পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তাদের যে মশা মারা মেশিন আছে, ফগার মেশিন, সেই মেশিনগুলো অধিকাংশ নষ্ট। তারা বলছে তারা কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে তাদের। যে অবশ্যই এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান। ফেনী সদর হাসপাতালে সিজনাল ফ্লু রোগীর সংখ্যা বাড়ছে, যা এলাকাবাসীর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবার চেষ্টা করব। নিলয়, হাসপাতালে বর্তমানে রোগীর চাপ এবং পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি জানেন ফেনী আসলে অনেক জনগুরুত্বপূর্ণ শহর। এই শহরটি আসলে রেমিটেন্সের শীর্ষে জেলা হিসেবেও কিন্তু ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে। এছাড়া ঢাকা চট্টগ্রামের নাভি হিসেবে পরিচিত এই ফেনী। আমরা দেখেছি যে এই ফেনীর আশপাশের জেলাগুলোর সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার ফলেই কিন্তু আমরা দেখেছি জেলার যে সকল হাসপাতালগুলো রয়েছে সেসব হাসপাতালগুলোতে ইতিমধ্যে যে সিজনালি যে ফ্লু যে সকল রোগগুলো রয়েছে, জ্বর সর্দি কাশি সহ সেই সব রোগীদের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে বলে আমরা দেখেছি। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতালে। আমরা এসে এখানে যেটি দেখতে পেয়েছি যে হাসপাতালের যে বেডের সংখ্যা রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি মেডিসিন ওয়ার্ডে। এই হাসপাতালে বেডের যে 26 বেডের এগেনিস্টে এখানে প্রায় 99 জন রোগী ইতিমধ্যে ভর্তি রয়েছে। এর ফলে কিন্তু মানুষদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তারা যে সঠিকভাবে পাওয়ার কথা সেটি কিন্তু অনেকটা পেতে কিন্তু তারা হিমশিম খেতে হচ্ছে। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে।
তারা বলছে যে এখানে যারা চিকিৎসা নিতে এসেছে তারা চিকিৎসার পরবর্তীতে অনেকে আসলে সুস্থ রোগী হয়ে এসেও আর তারা এখানে যে পরিবেশ দেখছে সেটিতে দেখে কিন্তু তারা আবার অসুস্থ হয়ে পড়ছে বলে কিন্তু অনেকে বলছে। এছাড়া আমরা দেখেছি যে এই হাসপাতালে 250 শয্যার এগেনিস্টে রয়েছে প্রায় 500 জনের কাছাকাছি রোগী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে। এই যে ধারণ ক্ষমতার যে 2 গুণ রোগী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি থাকার ফলে কিন্তু চিকিৎসক, নার্স সহ অন্যান্য যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু তাদের সেবা দিতে কিন্তু ব্যাপক হিমশিম খাচ্ছে বলে কিন্তু এখানকার নার্সরা কিন্তু বলছে। তবে আমরা দেখেছি যে এই হাসপাতালের যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু ইতিমধ্যে বেড অতিক্রম করে কিন্তু হাসপাতালে যে সকল বারিন্দা এবং কি নিচতলা দোতলায় যে সকল বারিন্দাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষ ইতিমধ্যে চিকিৎসা নিচ্ছে। আমরা ক্যামেরার সামনে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষদের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে বলে এখানকার যারা রোগীরা এসেছে বা রোগীর স্বজনরা এসেছে তারা আমাদেরকে কিন্তু জানাচ্ছেন। তবে আমরা এখানকার হাসপাতালের যে কর্মকর্তারা রয়েছেন আরএমও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নিলয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে হাসপাতালের যে ধারণ ক্ষমতা সেটি সবসময় অতিক্রম করে এখানে রোগীরা চিকিৎসা নিতে আসে। এরপরেও রোগীদের কথা বিবেচনা করে হাসপাতালের চিকিৎসক, নার্স যারা রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সেই সকল নার্স চিকিৎসকদের মাধ্যমে কিন্তু রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য। আমরা দেখেছি যে এখানকার যে তিনি আরও বলছিলেন যে 250 শয্যার এগেনিস্টে যে রোগীরা আসে এখানে ভর্তি হয়, যে এখানে যে জনবলগুলো রয়েছে সেই জনবলগুলো কিন্তু অতি অল্প বলে কিন্তু তিনি বলছেন যে এখানকার জনবল সংকটের ফলে কিন্তু তারা এই রোগীদের পর্যাপ্ত পরিমাণ সেবা দিতে কিন্তু অনেক সময় হিমশিম খেতে হয় বলে কিন্তু তিনি বলছেন। তবে শুধু ডাক্তার নার্সের সংকটের বিষয় নয়, এখানকার যে সকল ঔষধ সংকট রয়েছে বলে কিন্তু রোগীরা আমাদেরকে অভিযোগ করছেন। এছাড়াও আমরা দেখেছিলাম যে হাসপাতালের মধ্যে যে অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষার যে সকল যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে হাসপাতালের সংকট রয়েছে বলে আমরা হাসপাতালের আবাসিক কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি। তবে এই যে হাসপাতালের যে বহুমুখী যে সংকট, সেই সব সংকট নিরসনে হাসপাতাল এখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নানান ধরনের অভিযোগ দিয়েও কিন্তু এখনো পর্যন্ত প্রতিকার পায়নি। আমরা দেখেছিলাম যে এই যে মেডিসিন ওয়ার্ড যেটি রয়েছে সেটি কিন্তু 6 তলার উপর অবস্থিত, যার ফলে কিন্তু রোগীদের নিচতলা থেকে 6 তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়, যার ফলে কিন্তু যারা সুস্থ হয়ে আসে তারাও কিন্তু অসুস্থ হয়ে যায়। লিফট সহ অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে, জেনারেটর, এগুলো দ্রুত সময় মেরামত করবে এমনটাই কিন্তু রোগীরা প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। নিলয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিজনাল ফ্লুর খবর জানছিলাম আমরা ফেনী সদর হাসপাতাল থেকে। সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ময়মনসিংহের জনস্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ না করেই বিল উত্তোলন করায় বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। এ নিয়ে আমরা আরো জানবো। এ নিয়ে আরো জানাতে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইলিয়াস, কোন কোন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে, এতে সাধারণ মানুষকে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, আপনার কাছে কি কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডে গজিয়াবাড়ি মাঠে দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই মাঠটিতে গত অর্থ বছরে 3 লাখ টাকার বালু ফেলার কথা ছিল। অর্থাৎ সেই কাজটি কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের করার কথা ছিল। এছাড়াও এই মাঠটির চারপাশে সীমানা প্রাচীর রয়েছে, সেই সীমানা প্রাচীরের বরাদ্দ ছিল 5 লাখ টাকা। অর্থাৎ মাঠে এখনো পর্যন্ত কোনো বালু ফেলা হয়নি। অর্থাৎ সীমানা প্রাচীর যেটি রয়েছে সেটি কিন্তু সামান্য কিছু কাজ করে বিল উত্তোলন করা হয়েছে এমন অভিযোগ রয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে স্বাধীনতার পর থেকে এই মাঠে কোনো সংস্কার কাজ হয়নি, যার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই চরমে পৌঁছেছে। সেই বিষয়টি বলছিলেন। এই মাঠের মাঝখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন। আমরা একজন স্থানীয় নাগরিক রয়েছেন, ওনার সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই এই গজিয়াবাড়ি মাঠটিতে 3 লাখ টাকা বরাদ্দ দিয়েছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বালু ফেলার জন্য, সেখানে কি বালু ফেলা হয়েছে কি না? না, আমরা তো এই এলাকারই বাসিন্দা এবং আমাদের সর্বক্ষণ এদিক দিয়ে চলাফেরা, আমরা মাঠে বালু পড়তে দেখি নাই মধ্যবধি, মানে ইদানিং কেন বিগত কয়েক মাসের মধ্যে আমরা এই মাঠে বালু পড়তে দেখি নাই। আর যদি বালু বাবদ যে বাজেট আসছিল সেটা যদি বালু না ফেলে তোলা হয় তাহলে সরকারি টাকা এইভাবে নষ্ট হওয়া বা আত্মসাৎ, এটা আমাদের কাছে কাম্য না। স্থানীয় এই বাসিন্দা বলছিলেন তারা কিন্তু বালু ফেলতে কাউকে দেখিনি, সেই বিষয়টি বলছিলেন। এছাড়াও শুধু এই 2টি প্রকল্প নয়, বেশ কয়েকটি প্রকল্প সহ বিভিন্ন খাতে প্রায়
2 কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক যে প্রকৌশলী রয়েছে সামিউল হকের বিরুদ্ধে। আমরা যদি এই বিষয়টি নিয়ে একজন নাগরিক নেতা রয়েছে আমাদের সঙ্গে, ময়মনসিংহ মহানগর সুজনের সহসভাপতি রয়েছে তৌহিদুজ্জামান ছোটন একটু জানতে চাই, এই বিভিন্ন প্রকল্পে অনিয়ম হয়েছে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এতে করে সরকারের যে টাকা সেটি আসলেই ব্যাহত হয়েছে কিনা আপনি মনে করেন? এটি খুবই দুঃখজনক কথা। 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম এদেশ থেকে দুর্নীতি নির্মূল হবে। এত মানুষের তাজা প্রাণ ঝরে গেল, ছাত্ররা জীবন দিল, যেটি হচ্ছে দুর্নীতি কোথাও বন্ধ হয়নি। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি শহরের খুবই প্রাণকেন্দ্র, এখানে অনেক সজ্জন ভদ্রজনের মানুষ, একটা শহরের প্রাণকেন্দ্রে। এই জায়গায় যদি এরকম একটা বড় ধরনের দুর্নীতি হয়, সরকারি টাকা খেয়ে ফেলা যায়, কোথাও কোনো কাজ হয়নি। যে মাঠে আমরা দাঁড়িয়েছি কোথাও কোনো বালু ফেলা হয়নি, দেয়ালের কোনো উন্নয়ন দৃশ্যমান চোখে পড়েনি। এই যে 8 লক্ষ টাকার 8,000 টাকার কাজ এখানে হয়েছে বলে আমাদের মনে হয় না। এই আমলে এসেও যদি দুর্নীতি এইভাবে চলতে থাকে তাহলে কিসের পরিবর্তন হলো? আমরা আশা করি যারা এই দুর্নীতির পিছনে দাঁড়িয়েছে, যারা এই দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এটি তদন্ত হবে এবং জনগণের এটাকে আত্মসাৎ করে কোনোভাবে ছাড় না পেয়ে যায়। কারণ বাংলাদেশে এই দুর্নীতি ছাড় পেতে পেতে এখন 5ই আগস্টের পরে এই দুর্নীতি উন্নতি হয়নি, বরং দিন দিন অবনতি হচ্ছে। সেই জায়গা থেকে আমরা বের হয়ে যেতে চাই এবং এই বের হয়ে আসার জন্য এদের পেছনে যারা জড়িত, যারা এই দুর্নীতির বরপুত্র, যারা এর বর পিতা, তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া দরকার, তাদের বিরুদ্ধে কঠোর হওয়া দরকার। সেটি করতে না পারলে এরা দিন দিন আর বাড়তে থাকবে এবং জনগণের টাকা নষ্ট হবে। তিনি বলছিলেন যারা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু তিনি জানিয়েছেন। শুধু আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে কিন্তু আজকে সকাল থেকে একজন ঠিকাদার তিনি একটি বেকু নিয়ে এসেছেন এবং সেখানে কিন্তু কিছু কাজ করছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এই বিষয়টি নিয়ে অভিযুক্ত যে প্রকৌশলী রয়েছেন সামিউল হকের সঙ্গে কিন্তু আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু সাড়া দেননি। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে কিন্তু তিনি বলেছেন এই বিষয়ে তিনি অবগত নন। অর্থাৎ সাধারণ মানুষ এবং নাগরিক নেতাদের দাবি হচ্ছে এই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেওয়া হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহের জনস্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে 23তম দিনের সংলাপ আজ। সেখানে সূচনা বক্তব্য রাখছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব, যেটাতে আপনারা স্বাক্ষর করবেন বলে আমরা আশা করছি। সেটা তারিখ অবস্থা নির্ভর করবে যে আমরা টেক্সটটা কত দ্রুত তৈরি করতে পারি, আপনাদের থেকে মতামতগুলো কিভাবে পাওয়া গেছে, এবং যদি আপনাদের নোট অফ ডিসেন্ট থাকে সেই নোট অফ ডিসেন্টগুলো যেন যথাযথভাবে রেকর্ডেড হয়। কারণ এটা একটা জাতীয় দলিল এবং সেখানে আপনাদের কোন রকম যাতে আপনাদের অবস্থানের কোন রকম ভুল ব্যাখ্যা না হয় আমরা সেটা নিশ্চিত করতে চাই। সেই উদ্দেশ্যেই আমরা এখন আজকে আলোচনার মধ্যে যে সমস্ত নির্ধারিত বিষয় আছে সেগুলোকে নিষ্পত্তি করে আজকের দিনে শেষে আমরা এই আলোচনার এই পর্বের সমাপ্তি টানব, যখন আমাদের কাছে কতগুলো বিষয় আমরা একমত হয়েছি তার একটা পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে থাকে, যেটা আমরা আগামীকাল পরশুর মধ্যে, যেহেতু ছুটির দিন এবং সাংগঠনিকভাবে আপনারা বারবার বলেছেন যে আপনাদের বিভিন্ন রকম কর্মসূচি আছে 5 তারিখ পর্যন্ত প্রায় সকলেই, এই সময়টাতে আমরা এই তালিকাটার ভিত্তিতে আপনাদের মতামতের ভিত্তিতে জাতীয় সনদের একটা চূড়ান্ত আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। তারপরে আমরা আলোচনা করব, ইতিমধ্যে আপনারা আলোচনা করবেন বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে এই সনদে অন্তর্ভুক্ত হবে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এটা একটি স্বাক্ষর করা, সকলে মিলে এটার স্বীকৃতি হিসেবে স্বাক্ষর করা যে আমরা একমত হয়েছি, সেটার একটা পরিকল্পনা করা হবে। ফলে আমাদের দিক থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। আমরা আশা করি আজকে সন্ধ্যা রাত যখনই হোক আমরা নিঃসন্দেহে এই জায়গায় পৌঁছতে পারবো। আমি মনে করি যে খুব বেশি সময় লাগবে না আজকে, তো তারপরেও আমরা মানে যতটা সময় লাগে আজকে আমরা এই নিষ্পত্তির জায়গায় যাব বিষয়গুলোতে। সবাইকে আবারও ধন্যবাদ এবং আজকের আলোচনার ক্ষেত্রে
আমরা দ্রুততার সঙ্গে অগ্রসর হব, কারণ হচ্ছে যে অধিকাংশ বিষয় হচ্ছে কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হবে। সেই সিদ্ধান্তগুলির ব্যাপারে আপনাদের যদি ভিন্ন মত থাকে আপনারা সুস্পষ্টভাবে বলবেন যেখানে আমাদের ভিন্ন মত আছে। প্রত্যেকটা দল আমরা ইমিডিয়েটলি রেকর্ড করব সেগুলো, এর বাইরেও পরবর্তী সময় আপনারা দেখে এই বিষয়ে মতামত দিতে পারবেন। মতামত এই অর্থে যে আপনারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন কি দিচ্ছেন না, বিস্তারিত মতামত নয়। তো সবাইকে আবারও ধন্যবাদ। জাতীয় ঐকমত্য কমিশনের 23তম দিনের সংলাপে আজ সূচনা বক্তব্য রাখছিলেন অধ্যাপক আলী রিয়াজ। জামালপুরে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের 7টি প্যাকেজের নির্মাণ কাজ 5 বছরেও শেষ হয়নি। কোটি কোটি টাকার এসব প্রকল্পের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় হতাশ স্থানীয়রা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। আমরা যুক্ত হচ্ছি। হৃদয়, কাজ শেষ না হওয়ার পেছনে কি কি কারণ দেখছেন সংশ্লিষ্টরা? এ নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন। জি, জামালপুরে জনস্বাস্থ্য অধিদপ্তরের আওতায় রুলার পাইপ সাপ্লাই স্কিমের যে প্রজেক্টগুলো রয়েছে, মূলত 7টি প্রকল্প চলছে জামালপুরে। এই প্রকল্পগুলো আমরা যেটি বিভিন্ন প্রকল্পে ঘুরে দেখেছি যে প্রত্যেকটি প্রকল্প দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে এবং এই প্রকল্পগুলো বন্ধ থাকার কারণে স্থানীয় যে যারা সুবিধাভোগী ছিল তারা যেটি বলছে যে তারা একটি হতাশার মধ্যে রয়েছে। মূলত এই প্রকল্পগুলো চালু হলে প্রত্যেকটি প্রকল্পর আওতায় 250 মানুষ যারা নিরাপদ এবং সুপেয় পানি পাবে, কিন্তু এই প্রকল্প যেহেতু কাজ চলমান ছিল, কিন্তু সরকার পতনের পর, বিশেষ করে 5 তারিখের পর সরকার পতনের পর থেকে এই কাজগুলো একদম বন্ধ হয়ে গেছে। আর যে কারণে স্থানীয় যারা রয়েছে তারা যেটি বলছে যে আসলে কবে নাগাদ এই কাজগুলো শেষ হবে সেটি নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় পড়ছে। আপনাদের একটু যদি আমি জানিয়ে দেই, এই প্রত্যেকটি প্রকল্পতে আমরা যেটি দেখেছি যে 2 কোটি, কোনো কোনো প্রকল্পে 2 কোটি 60 লক্ষ টাকা, আবার কোনোগুলোতে আমরা দেখেছি যে 2 কোটি 84 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা। বিশাল কিন্তু টাকার একটি বড় প্রকল্প, কিন্তু এই প্রকল্পটি যদি চালু হয় তাহলে এই যারা স্থানীয় যারা উপকারভোগী রয়েছে তারা কিন্তু এখান থেকে সুবিধা পাবে। আর আমরা কথা বলেছিলাম এই প্রকল্প যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে, তারা যেটি বলেছে মূলত ঠিকাদাররা দীর্ঘ সময় ধরে তাদের সাথে যোগাযোগ করতে পারছে না। বিশেষ করে আমি কথা বলেছিলাম জনস্বাস্থ্য অধিদপ্তরের যে প্রকৌশলী রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের যেটি বলেছেন যে মূলত বারবার এই প্রকল্প যারা চালাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠানদের কাছে তারা চিঠি দেওয়ার পরেও সেই ঠিকাদার প্রতিষ্ঠানটা যারা তারা কিন্তু তাদের কোনো উত্তর দিচ্ছে না। আমি সর্বশেষ যেটি বলেছি যে মূলত যদি ঠিকাদার প্রতিষ্ঠানগুলো তাদের যে ডিট রয়েছে, চুক্তি রয়েছে, সেই চুক্তির মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে, নতুন করে যদি চুক্তিতে না আসে তাহলে তাদেরকে বাতিল করে দিয়ে নতুন ঠিকাদার দেবে, এমনটি বলছে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী। আর স্থানীয় জনগণ যেটি চাচ্ছে যে যাতে দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো শুরু হয় আবারও, এবং কাজ শেষ হলে উপকার ভোগ করবে এমনটি চাচ্ছে এলাকাবাসী। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ খবর। রিয়াদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে নির্মাণ কাজ রয়েছে সেখানে আসলে মোটামুটি দুর্নীতির একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেবার আমন্ত্রণ রইল, সাথে থাকবার জন্য ধন্যবাদ।